আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে করলার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। ভীষণ মজার একটি রেসিপি। আমরা তো সচরাচর করলার ভাজিটাই বেশি পছন্দ করি, ভাজিটাই বেশি খাওয়া হয়। কিন্তু করলার তরকারিও যে খেতে ভালো হয় এই মানে এটা আসলে করে না খেলে বোঝার উপায় নেই। যারা আমরা খেয়েছি তারা তো জানি, আর যারা কখনোই করিনি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন, খুবই ভালো লাগে। সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি করলা। আমি 2টি মিডিয়াম সাইজের করলা এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি আর ভেতরে শাঁসটা ফেলে দিয়েছি। এখানে আলু নিয়েছি 3টি মিডিয়াম সাইজের, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি 1 কাপের মতো। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারবেন, সমস্যা নেই। তো এবার যেটা করব, একটা বাটিতে করলাগুলো নিয়ে নিচ্ছি, মানে একটা বাটিতে সরিয়ে রাখছি। তো যেটা করব, 1 চামচের মতো লবণ দিয়ে করলাটাকে হালকা হাতে এভাবে মেখে নিচ্ছি। আমি টোটাল ঘড়ি ধরে 25 মিনিটের জন্য করলাটাকে রেস্টে রেখে দিব। এতে করে করলার যে তিতা রসটা আছে সেটা পুরোপুরি বের হয়ে যাবে। অবশ্যই ঘড়ি ধরে 25 মিনিট রাখতে হবে। আর খেয়াল করে দেখুন নিচে কি পরিমাণে পানি বের হয়েছে, আর করলাটা ভীষণ সফট হয়ে গেছে। তো এরকম করলে করলাটা খুব সহজে তিতামুক্ত হয়ে যায়। আর এটাকে আমি 5 থেকে 6 বার কচলে কচলে, মানে পানি বদলে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব করলাটাকে। তারপর একটা স্টেইনারে পানি ঝরিয়ে রাখবো। এদিকে একটা প্যান নিয়েছি, সেই প্যানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা সুঘ্রাণের জন্য। পেঁয়াজটা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের চেয়েও কম আদা বাটা, 1/2 চামচের চেয়েও কম রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার পরিমাণটা কম দিচ্ছি, এতে করে চিংড়ি মাছের যে রো ফ্লেভার সেটা হারিয়ে যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি, প্রায় 1/2 কাপের মতো, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর পেঁয়াজটাও পুড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। মরিচের গুঁড়াটা কম নিতে হবে, তো কম দিয়েছি। আর এই রান্নায় মশলার পরিমাণটা একটু কম কম নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। বেশি ঘন মশলায় রান্নার র টেস্ট হারিয়ে যায়। তো মশলাটা খুবই ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন তেলটা ভেসে উঠেছে। এর মধ্যে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। আর আলুটাও দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি আর আলুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে কষিয়ে নিব। অবশ্যই চিংড়ি আর আলুকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, না হলে রান্নার টেস্টটা ভালো আসবে না। খেয়াল করে দেখুন আমার এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সেদ্ধ করার জন্য। আর পানির পরিমাণটা এখানে 3 কাপের মতো আছে। চুলার হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি যদি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন ভেঙে গেছে, তার মানে আলুটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু করলাটা দিয়ে দেওয়ার কথা ছিল, কষানোর কথা ছিল, কিন্তু সেটা করব না। কারণ এখন যদি আমি করলাটা এর মধ্যে কষাই তাহলে কিন্তু করলা থেকে অনেকটা তিতা ছাড়বে। তো সেই জন্য আমি এখানে ঝোলটাই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা আমার খুব ভালো মতো ফুটে গেছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে করলাগুলো দিয়ে দিব। এভাবে উপর থেকে করলাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, কষানো যাবে না, কষালে কিন্তু অনেকটা তিতা ছেড়ে দিবে। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেবেন, কারণ ঝোল তো এখানে পরিমাণে বেশি দেওয়া নেই। করলা সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, সেজন্য ঝোলটা একটু লিমিটেড রাখা হয়েছে, বেশি ঝোল দেওয়া যাবে না। তো ঢাকনা উঠে দেখছি কি অবস্থা। করলাটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা এরকমই থাকবে, এর চেয়ে বেশি শুকানো ঠিক হবে না, একটু ঝোল ঝোল থাকবে, খুব বেশি মাখো মাখো থাকবে না রান্নাটা, মাখো মাখো হলে আবার খেতে ভালো লাগবে না। তো হয়ে গেছে, এরকমই থাকবে। করলা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো আগেই সেদ্ধ করা। তো সবশেষে এর মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এবার আস্তে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা সবখানে সমানভাবে ছড়িয়ে যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল চিংড়ি দিয়ে করলার পাতলা ঝোল। দারুণ মজার একটি রেসিপি। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই রেসিপিটি বাসায় একদিন অন্তত ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ উত্তর দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।